রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের কথা থাকলেও মানেনি গণপরিবহনগুলো। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, রোববার থেকে কার্যকরের নির্দেশ বিআরটিএর। বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির চেষ্টা চলছে। প্রধান বিচারপতির এমন বক্তব্য নাকচ প্রধানমন্ত্রীর। বললেন, উভয় বিভাগের মধ্যে সুসম্পর্ক থাকা জরুরি। নিমতলী ট্র্যাজেডির পরেও সরানো যায়নি পুরান ঢাকার অলিগলিতে গড়ে ওঠা কেমিক্যাল গোডাউন। দাহ্য পদার্থ গুদামজাতের ক্ষেত্রে মানা হয় না কোনো নিয়ম। বৈশাখী উপলক্ষে বান্দরবানে মারমা সম্প্রদায় ঐতিহ্যবাহী জলকেলি উৎসব। অংশ নিল শত শত তরুণ তরুণী। নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে বাংলা নববর্ষ বরণ। প্রাণের উৎসবে মাতল প্রবাসী বাঙালিরা। কলকাতায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। প্রবাসের সময় সঙ্গে আছি আমি ফারজানা মুমু। শনিবার থেকে রাজধানীতে সিটিং সার্ভিস, গেটলক ও স্পেশাল সার্ভিস বন্ধের নির্দেশনা থাকলেও তা মানেনি গণপরিবহনগুলো। সকালে রাজধানীর বিভিন্ন রুটে গণপরিবহনে দেখা গেছে আগের নিয়মেই যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে। গাড়ি চালক ও হেলপারের দাবি, মালিক সমিতির নির্দেশনার বিষয়টি তাদের জানা নেই। তবে এদিন বিকেলে মালিক সমিতির সঙ্গে বৈঠকে রোববার থেকে সিদ্ধান্ত কার্যকরের নির্দেশ দেয় বিআরটিএ। শনিবার সকাল থেকে সিটিং সার্ভিস নামে রাজধানীতে চলাচলকারী বাসগুলোতে উঠে নতুন করে হয়রানির শিকার হন যাত্রীরা। সিটিংয়ের নামে বাড়তি ভাড়া আদায় অব্যাহত থাকায় আগের মতোই বেশি ভাড়া দিতে হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। ওনারা সিটিং ভাড়া নিচ্ছে, সরকার যে নির্ধারিত ভাড়া 15 তারিখ থেকে ঠিক করেছে, ওনারা সেটা নিচ্ছেন না। আমি সারাপাড়া থেকে উঠছি বাংলা মোটর গিয়ে নামবো, তো ভাড়া দিচ্ছে 25 টাকা। তাই বলে আমি তো বাসে তো সব গাড়ি লোকাল, বলে না গাড়ি লোকাল কিন্তু ভাড়া আগেতেই আছে। না সিটিং না লোকাল, এটা মাঝামাঝি অবস্থা, কিন্তু ভাড়া স্ট্রিক আছে, ভাড়া যে আগের মতোই নিতেছে। সরেজমিনে দেখা যায় সিটিং এর নামে বাড়তি ভাড়া না নেওয়ার জন্য মালিকদের কোনো নির্দেশনা পাননি চালক ও সহকারীরা। এখনো কমায়ও না বাড়ায়ও না, আগে যা ছিল তাই চলছে। আগে কি ছিল? ওই সিটিং, জি এখন ওইটাই। আগের বাড়াই মানে 60 অনুযায়ী নিতে হলো, আমাদের কোম্পানি যেটা বললো। কাট করতে হবে না, কাগজপত্র করতে হবে, তারপর সময় লাগবে না এটার। এদিকে আগের মতোই বাড়তি ভাড়া দিতে বাধ্য হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। গাবতলী পর্যন্ত 20 টাকা, কল্যাণপুরও নেয় 20 টাকা, টেকনিক্যাল 20 টাকা, মানে যেখানে নামবে সেখানেই 20 টাকা। এটা অতিরিক্ত না, ভাড়াটা তো পার্সেন্টেজ হইতে হবে। আজকেও ভাড়াটা তারা কন্ট্রোলের মধ্যে আসে নাই। আমি মোদের থেকে ট্রাই করছি, সেখানেও চাইছে 50 টাকা। ওই জন্য আমি গাড়িতে উঠিনি, এখানে খারাইছি, দেখবো কত চাই। গত 4 এপ্রিল রাজধানীতে সড়ক পরিবহন সমিতির নেতারা বৈঠক করে সিদ্ধান্ত নেন 15 এপ্রিল থেকে সিটিং বা গেটলক নামে কোনো বাস চলবে না, নেওয়া হবে না সিটিং এর নামে বাড়তি ভাড়া। তবে 15 এপ্রিল বাস মালিকরা জানান তাদের ঘোষণা কার্যকর হবে 16 এপ্রিল থেকে। শনিবার বিকেলে এই বিষয়ে বিআরটি এর সঙ্গে বৈঠকও করেন তারা। পরে জানানো হয় বৈঠকের সিদ্ধান্ত। এখন থেকে কোনো সিটিং সার্ভিস থাকবে না, রাস্তায় সমস্ত বাস নির্ধারিত স্টপেজ অনুসারে গাড়ি চলাচল করবে এবং কোনো প্রকার অতিরিক্ত ভাড়া নিতে পারবে না। সমস্ত ঢাকা মহানগরীর সমস্ত বাসে ভাড়ার তালিকা বিআরটি কর্তৃক যে তালিকা সেটা টাঙানো থাকবে। 3 দিন কিংবা 4 দিন প্রতি সপ্তাহে এই অভিযানটা আমরা চলমান রাখতে চাই। যদি এই অভিযান সফল করার জন্য 1 মাস সময় লাগে, 2 মাস সময় লাগে, আরো বেশি সময় লাগে নিয়মে আনার জন্য, শৃঙ্খলা আনার জন্য, আমরা ততদিন পর্যন্ত অভিযানটা চালিয়ে যাব। এ সময় জানানো হয় রোববার থেকে বিআরটিএ, বাস মালিক সমিতি ও পুলিশের সমন্বয়ে গঠিত 5টি কমিটি রাজধানীর 5টি স্থানে অভিযান চালাবে। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। দেশের একটি মহল বিচার বিভাগ ও সরকারের মধ্যে দূরত্ব সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শনিবার সকালে রাজধানীর কাকরাইলের সুপ্রিম কোর্টের বিচারপতিদের আধুনিক বাসভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতির এমন বক্তব্য নাকচ করে বলেন, দেশ ও জনগণের স্বার্থে বিচার বিভাগ ও সরকারের মধ্যে কোনো দ্বন্দ্ব কাম্য নয়, বরং তাদের মধ্যে সুসম্পর্ক থাকা জরুরি। এরপর দৈনিক বাংলার মোড়ে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বাণিজ্যিক ভবন এবং শেরে বাংলা নগরে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
উচ্চ আদালতের বিচারপতিদের উন্নত ও আধুনিক আবাসস্থল হিসেবে 20 তলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে রাজধানীর কাকরাইলে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে নির্মিত 76টি ফ্ল্যাট বিশিষ্ট এই ভবন আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেয়া হয়। ভবনের নিচে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন প্রধান বিচারপতি এস.কে. সিনহা। তিনি বলেন, একটি মহল সরকার ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে প্রধান বিচারপতির সাথে আলোচনা করা হলে ভুল বুঝাবুঝি হতো না। একটি মহল সবসময় সরকার ও বিচার বিভাগের মধ্যে দূরত্ব তৈরি করার অপচেষ্টায় লিপ্ত আছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাষ্ট্র ও জনগণের স্বার্থেই নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে কোনো দ্বন্দ্ব মোটেই কাম্য নয়। রাষ্ট্রের 3টি অঙ্গ থাকে, এই 3টি অঙ্গের মধ্যে একটা সমঝোতা থাকা এবং একে অপরের সম্পূরক হিসেবেই কাজ করবে, একে অপরকে অতিক্রম করে না। আমি চাই না যে এরকম ধরনের কোনো কথা উঠুক যে আজকে আমাদের কোনো কথা দ্বন্দ্ব বা কিছু আছে। এই ধরনের কথা গেলে এটা জাতির জন্য ভালো হবে না, জনগণের জন্য ভালো না। বিচার প্রক্রিয়ায় অগ্রগতির ক্ষেত্রে বিচারকদের আইন প্রণয়নের দীর্ঘ প্রক্রিয়াও অনুধাবন করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা যখন একটা আইন প্রণয়ন করি, এই আইনটা কিন্তু দীর্ঘ পথ পরিক্রম করে আসে, কিন্তু সেই আইন যদি তারপর আমরা দেখি যে দুইজন বসে নাকচ করে দিলেন, তারপর আর কিছুই করার থাকলো না, তাহলে এই যে এতদিন ভরে খাটাখাটুনি সবগুলি কিন্তু ব্যর্থ হয়ে যায়। এইসব ক্ষেত্রেও বোধহয় আরো বিবেচনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এরপর প্রধানমন্ত্রী যান দৈনিক বাংলা মোড়ে। সেখানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের 25 তলা বিশিষ্ট বাণিজ্যিক ভবনের উদ্বোধন করে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে তিনি বলেন, সততার সঙ্গে দেশ পরিচালনায় সবার মঙ্গল হয়। সততার সাথে দেশ চালালে পরে দেশের মান মর্যাদাও যেমন বৃদ্ধি পায়, দেশের মানুষের সার্বিক অর্থনৈতিক উন্নতি হয়। পরে প্রধানমন্ত্রী শেরেবাংলা নগরে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য নির্মিত আবাসিক ভবনেরও উদ্বোধন করেন। এ সময় সবাইকে সংসদ ভবনের স্থাপত্য শৈলীর প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের সেবা করতে এসেছে, ভোগ করতে নয়। কোথাও কখনো কোনো দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক শিশুকে খুঁটির সঙ্গে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ, 3 জনকে আসামি করে পরিবারের মামলা। নিমতলির ভয়াবহ আগুনের পর এখনও সরানো যায়নি রাজধানীর পুরান ঢাকা ও এর আশপাশের এলাকার কেমিক্যাল গোডাউনগুলো। তার উপর বেড়েছে দাহ্য জাতীয় প্লাস্টিকের কাঁচামালের গোডাউন। অনেক ভবন ভাড়া দেয়া হচ্ছে বিভিন্ন উৎপাদন কারখানা ও প্রতিষ্ঠানের কাছে। এতে বাড়ছে জীবনের ঝুঁকি। সেলিয়া সুলতানার রিপোর্ট। ফায়ার সার্ভিসের অনুসন্ধান বলছে, পুরান ঢাকার 2টি ওয়ার্ডেই রয়েছে অন্তত 350 কেমিক্যালের গুদাম। অনেক অলিগলিতে দাহ্য জাতীয় কেমিক্যাল রাখা হয় খোলামেলাভাবেই। এটা কিসের মেডিসিন? রং? কি রং? এটা তো ফ্লেমেবল লিকুইড। কেউ কেউ কোম্পানির লেভেলে থাকা অগ্নি সতর্কীকরণ চিহ্ন তুলে ফেলে, আর কোনো বাধ্যবাধকতা না থাকায় যে যত খুশি যে কোনো কেমিক্যাল রাখতে পারেন। এটা ছিঁড়ে ফেললেন কেন? এখানে রাখার জন্য আপনার কোনো নির্দিষ্ট কোনো আমাকে আপনার মেজারমেন্ট দেওয়া হয় নাই। আমার যতটুকু পরিমাণ জায়গা আছে আমি ততটুকু রাখি, শেষ হয়ে গেলে আবার নিয়ে বিস্ফোরক পরিদপ্তর বলছে, এসব দাহ্য কেমিক্যাল গুদামজাতের ক্ষেত্রে মানা হয় না কোনো নিয়ম। প্লাস পয়েন্ট 21 ডিগ্রি সেলসিয়াসের নিচে এদের সবারকে আমরা ইন্টারন্যাশনাল ডেঞ্জারাস গুডস হিসাবে এবং পেট্রোলিয়াম রুল অনুসারে, পেট্রোলিয়াম অ্যাক্ট অনুসারে ক্লাস 1 পেট্রোলিয়াম হিসাবে ডিফাইন করা হয়। এগুলো রাখতে হলে একটা ডেডিকেটেড গোডাউনে রাখতে হবে। কেমিক্যাল ছাড়াও পুরান ঢাকায় কোনো কোনো এলাকায় অহরহ গড়ে উঠছে প্লাস্টিকের কাঁচামালের গুদাম। আগুন নির্বাপনের ব্যবস্থা না থাকলেও এসব এলাকায় বিভিন্ন ভবনে ভাড়া দেওয়া হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানা। এসব কারণে ফায়ার সার্ভিস বলছে, পুরান ঢাকায় দিন দিন দুর্ঘটনার ঝুঁকি বেড়েই চলছে। পুরাতন ঢাকার যে ডিসঅ্যাডভান্টেজটা হলো, আগুন লাগলে পরে আমাদের কিন্তু যাওয়ার কোনো রাস্তা নেই, খুব ন্যারো রোড, এখানে পানির কোনো সরবরাহ তেমন নাই, বাড়িগুলো খুবই পুরাতন এবং লোকজন করে বের হয়ে নিয়ে আসবেন সেই জিনিসগুলো, এইটাও নাই, স্পেসটাও নাই।
ঢাকা দক্ষিণের মেয়র জানান এসব প্রতিষ্ঠানগুলো ব্যবস্থাপনার আওতায় আনা হচ্ছে। অনেকটাই আমাদের চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। অলরেডি সার্ভে করা হয়েছে, আমরা লেটার দিয়েছি তাদেরকে রিলোকেট করবার জন্য। যদি তারা সেটা না মানে তাহলে আমাদেরকে ফোর্সফুলি আইনের আওতায় যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার আমরা লঞ্চ করব। তবে কেমিক্যাল গোডাউন বা মজুদের ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরগুলোর আরো বেশি নজরদারি ও সমন্বয় বাড়ানো উচিত বলে মনে করেন সংশ্লিষ্টরা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। প্রবাসে বাংলা বর্ষবরণ এবং বাঙালি সংস্কৃতির গৌরবগাথা ও বাঙালির অসাম্প্রদায়িকতা নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন বাংলা সাহিত্যের সাবেক অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। আমরা এখন দেখে নেব সেই সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন ভাওয়াল বদরুল আলম কলেজ, সিলেটের এমসি কলেজ এবং ঝিনাইদহের কেসি কলেজের সাবেক বাংলার অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। সৈয়দ মুজিবুর রহমান, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আলোচনা করব প্রবাসে বাংলা বর্ষবরণের গুরুত্ব। সৈয়দ মুজিবুর রহমান, আজকে পহেলা বৈশাখেই যুক্তরাষ্ট্রে পালন করছি, বাংলাদেশে অলরেডি পহেলা বৈশাখ গত রাত্রে গেছে। আজকের এই দিনে আপনি এই বর্ষবরণকে কিভাবে দেখছেন এই প্রবাসের মাটিতে? বাঙালি তার নানা উৎসবের মধ্য দিয়ে, নানা অনুষ্ঠানাদির মধ্য দিয়ে তাদের যে জাতীয় দিবসগুলো আছে, জাতীয় ঐতিহ্যিক যে ঘটনাবলী আছে, এগুলোকে স্মরণ করছে। এবং এই সময়টায় পুরোপুরি তারা যেন অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। দেশের প্রতি তাদের যে নারীর একটি টান আছে, এটি অনুভব করা যায়। আমরা যদি বিশ্বায়নের কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই প্রবাসে সেটিকে আপনি কিভাবে দেখেন? এখানে আমরা যারা এসেছি, আমাদের এই প্রজন্ম বা এই যে প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম যারা এখানে বেড়ে উঠছে, এটি এখানে আমরা বাংলা নববর্ষ করব। আমাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র আমাদের দেশীয় যে প্রথাগুলো আছে, আমাদের যে ঐতিহ্যিক অনুবর্তন আছে, তার সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার জন্যে। যেমন করে বলা হচ্ছে যে ইন্ডিয়ান আমেরিকান, হিস্পানিক আমেরিকান, আফ্রিকান আমেরিকান, এরকম আমাদের পরিচিতি হবে হয়তো বাঙালি আমেরিকান বা বাংলাদেশি আমেরিকান। এইটি কাজেই এটি আমাদের এটি ছিল আমাদের। কারণ আমাদের একটা জিনিস আছে, এখানে আপনার দেখবেন হিস্পানিকরা আছে, আপনার প্রিটোরিয়ানরা আছে, অনেকের কিন্তু মাতৃভাষা নেই। আমাদের কিন্তু একটা গর্ব করবার ব্যাপার আছে, সেটি হচ্ছে আমরা আপনার আধুনিক শিক্ষা গ্রহণ করেছি, আমরা আধুনিকতা গ্রহণ করেছি, কিন্তু আমাদের মাতৃভাষাকে বিসর্জন দিয়ে নয়, আমাদের মাতৃভাষার উন্নয়ন ঘটিয়ে। ইংরেজ শাসন আমলে মনে রাখতে হবে যে আমরা আপনার বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছি। আমাদের কবি, আমাদের উপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়কে আপনার একজন ফরাসি লেখক তার একটা প্রবন্ধ লিখতে যে তিনি তাকে তুলনা করেছেন গি দো মোপাসার সঙ্গে। এই উচ্চতায় আমরা কিন্তু আমাদের সাহিত্যকে নিয়ে গেছি। আমরা ইংরেজ শাসনের মধ্য দিয়ে আধুনিকতার চূড়ান্ত পর্যায়ে যেসব আপনার সাহিত্যের ক্ষেত্রে যেসব আপনার রিয়ালিজম বলেন, দাদাবাদ বলেন, যা কিছু বলেন, পরাবাস্তববাদ, এমনকি আজকে যেটাকে বলা হচ্ছে যে উত্তর আধুনিকতা, এটি কিন্তু আমাদের সাহিত্যকে আপনার বাদ দিয়ে না, আমাদের সাহিত্য সেইগুলোকে স্পর্শ করে এগিয়েছে। এটা আমি যে কথাটি বলেছি যে এগুলো আজকের বিশ্বায়নে আমরা সবকিছুর সঙ্গেই আছি। বিশ্বের সঙ্গে যদি আমরা আপনার প্রতিযোগিতা না করতে পারতাম, তাহলে আমরা উন্নয়নশীল দেশের আজকে একটা পর্যায়ে কোথায় গেছি। যে তলাহীন ঝুড়ি আমাকে যেটা বলেছিল, আজকে এরাই আজকে বলছে যে 40-এর মধ্যে আমরা উন্নত দেশের তালিকায় চলে যাব। আজ আমরা বিশ্বায়নকে এড়িয়ে যাচ্ছি না, এবং আমার আমিত্বকে রেখে, আমার জাতীয়তাবাদকে রেখেই আমি আন্তর্জাতিকতার বাদের দিকে যাব। জাতীয়বাদকে বিসর্জন দিয়ে
আমি শুধু পরের যে মুখের শিখানো বলিতে কথা বলবো না। আমাদের যে শিক্ষিত প্রজন্ম, আমাদের যে আধুনিক যে আপনার জনগোষ্ঠী গড়ে উঠছে, তারা কিন্তু এই উৎসবগুলো পালন করার মধ্য দিয়ে, বাংলা নববর্ষ পালন করার মধ্য দিয়ে এটা নতুন দিকের দিকে তারা যাচ্ছে, নতুন একটা দিগদর্শন দিচ্ছে। এবং এইগুলো পালনের মধ্যে দিয়ে আমাদের মধ্যে কিছু হয়তো লোক আছেন যারা নানাভাবে, আমি কদিন আগে এনটিভিতে একটা দেখেছিলাম, ওই যে তিনি যে বলে একবারে এটা ইসলাম ধর্ম এলাও করে না বলে নববর্ষ পালন ইত্যাদি ইত্যাদি বলেছেন হুজুররা। এগুলো শুনেও আমরা কিন্তু করছি না। আমরা 5 বেলা নামাজ পড়ছি, আমি 5 বেলা নামাজ পড়ি। ধর্মকর্ম করলেই সাম্প্রদায়িক হয় না। আমাদের দেশে যদি সাম্প্রদায়িকতাই থাকতো, তাহলে লড়কে লেঙ্গে পাকিস্তান, খেলকে লেঙ্গে পাকিস্তান স্লোগান দিয়ে যেখানে আপনার 80% উপরে তখন বাঙালি মুসলমান ছিল, তাহলে মুক্তিযুদ্ধে অংশগ্রহণে তো 80% মানুষই মুসলমানই ছিল। এরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রত্যয়ন করতে পারত। এটা তো আমাদের 50-এর দশকে এই যে মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত যে তরুণ ছেলেরা ইউনিভার্সিটি কলেজ থেকে যারা বেরিয়ে এসেছিল এবং তাদের মধ্যে ভাবধারায় উজ্জীবিত হয়ে যারা গিয়েছিল, তারাই তো আপনার জিন্না মিয়ার পাকিস্তান, আজিমপুরের গুরস্তানে এই স্লোগান দিতে পেরেছিল। ওই জায়গা থেকে পাকিস্তানি সাম্প্রদায়িকতা থেকে অসাম্প্রদায়িক বাংলাদেশে যে অভ্যুদয় আমরা ঘটিয়েছিলাম, সেই জায়গায় তো আমরা গিয়েছিলাম। এবং তারই আপনার ধারাবাহিকতা হচ্ছে আমাদের 21 আজকের 1 বৈশাখ 21 যা বলেন। তাহলে বলা যায় যে এই বাঙালি, যেই বাঙালি 47-এর পর থেকে 1971 সাল পর্যন্ত নিজেদেরকে অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনায় ঋদ্ধ করেছে, সমৃদ্ধ করেছে। এবং আপনার ওই যে সাম্প্রদায়িকতা যে বিষ বাষ্প কিছু ছিল সবকিছুকে ধুয়ে দিয়ে ফেলে এটা অসাম্প্রদায়িক মানুষ হিসেবে তারা তৈরি হয়েছে। এবং অসাম্প্রদায়িক একটি দেশ সৃষ্টি করবার জন্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান অনেকের রক্ত একসঙ্গে মিশে গেছে। অনেক জায়গায় এক জায়গায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে একজন হিন্দু একজন মুসলমানকে, এক জায়গায় কবর দিয়ে দেওয়া হয়েছে এক জায়গায় বহু আছে। শত শত মানুষ আপনি দেখবেন প্রায় এই বছর কয়েকদিন আগে গেল মার্চ মাস, বলা হয়েছে ওখানে 100,000 মানুষের আছে, নাম আছে, সেখানে হিন্দু মুসলমান সব সেখান থেকে বাজার করে নেয়। আজকে সেখানে আমরা বৌদ্ধভূমি তৈরি করেছি, কিন্তু আজকে এই যারা বলছেন এরা বেছে বেছে বের করেছেন, কেউ নিয়ে দাহ করেছে, কেউ নিয়ে মাটি কবর দিয়ে জানাজা করে দিয়েছেন। এটি আমাদের আপনার অসাম্প্রদায়িকতার উজ্জীবন এবং এটি একটি অনন্য উদাহরণ পৃথিবীর ইতিহাসে। এবং বাঙালি জাতি হিসাবে আমরা যে গর্ব করি, যে বাঙালি অসাম্প্রদায়িক চেতনার জাতি, যে সংস্কৃতি, যে 1000 বছরের ঐতিহ্যের কথা বলি, মূলত সেটি আমরা প্রমাণ করেছি আমাদের মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে। জি, আপনি একটা জিনিস মনে রাখবেন, ওই যে আপনার বলা জ্ঞান তাপস ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমার চেয়েও তার লম্বা দাড়ি, কিন্তু যখন ওই ভাষা প্রশ্নে যখন এলো, তখন শহীদুল্লাহ সাহেব এত বড় একজন আপনার ধার্মিক ব্যক্তি, যিনি বলেছিলেন আমি আগে বাঙালি তারপরে মুসলমান। তার সেই যে অনন্য সাধারণ উক্তি, এই উক্তির আজকে এটা হচ্ছে আপনার সার্থক রূপায়ণ। এই প্রবাসে আপনার নতুন প্রজন্মের জন্য আপনার কি বক্তব্য? আমাদের নতুন প্রজন্মের কাছে আমার বক্তব্য হচ্ছে, আমরা তো এখানে আমাদের ছেলেমেয়েরা এসেছে, আরো আমাদের প্রজন্মরা আসবে, তারা আমেরিকান হবে, কিন্তু তারা তাদের পূর্বপুরুষদের ভুলে যাবে না। এখানে যেমন করে কলম্বাস ডে পালিত হয়, ছুটি যায়, ওরকম করে আমাদের ছেলেমেয়েরাও আপনার তাদের পূর্বপুরুষরা বাঙালি ছিল, বাংলা ভাষায় কথা বলতো, তাদের নিজস্ব সাহিত্য আছে, সংস্কৃতি আছে, এটি তারা মনে করে রাখবে, মনে করে তারা আমেরিকান হবে। অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই জ্ঞানগর্ভ আলোচনার জন্য। আপনাকে অন্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, প্রবাসে বাংলা বর্ষবরণ এবং বাঙালি সংস্কৃতির গৌরব গাথা ও বাঙালির অসাম্প্রদায়িকতা নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন বাংলা সাহিত্যের সাবেক অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি।
প্রবাসের সময় আরো থাকছে, বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত হচ্ছেন নতুন 3 ক্রিকেটার, জানালেন আকরাম খান। নতুন কাঠামোতে বাড়ছে ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি। এবার প্রবাসের খবর। বাঙালির শ্রেষ্ঠ উৎসব বাংলা বর্ষবরণ। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মেঘালয় সহ গোটা ভারতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরা ভারতীয় পঞ্জিকা অনুসারে বাংলাদেশের একদিন পর শনিবার নববর্ষ উদযাপন করেছেন। কলকাতায় এবার প্রথম ঢাকার চারুকলার শিল্পীদের আদলে তৈরি মঙ্গল শোভাযাত্রার ব্যবহৃত স্ট্যাচু ও মুখোশ সংযুক্ত করে শোভাযাত্রা করা হয়। কলকাতা থেকে সুব্রত আচার্যের রিপোর্ট। শনিবার সকাল 8:30টায় দক্ষিণ কলকাতার গাঙ্গুলি বাগান থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 ও 4 নম্বর গেটের মাঝে গিয়ে শেষ হওয়া এই শোভাযাত্রায় যোগ দেন শিশু, যুবা, বৃদ্ধ সহ সব বয়সের বাঙালি। প্রথমবারের আয়োজিত এই মঙ্গল শোভাযাত্রায় সামিল হতে পেরে খুশি কলকাতার বাঙালিরা। বাংলার যে ঐতিহ্য, বাংলার যে সংস্কৃতি, তাকে মানুষের কাছে আবার তুলে ধরা, এটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরা মনে করি বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে এই বর্ষবরণ উৎসব। সে কারণে আমরা এই দিনটা সামিল করি। বাংলাদেশে তো বিশালভাবে হয়, সেখানে সমস্ত ধর্ম নির্বিশেষে এই দিনটিকে পালন করা হয়। আমাদের এখানেও ধর্ম ভেদাভেদ ভুলে আমরা সবাই মিলে এটা আনন্দ নিতে পারি, সেই জন্য এই শোভাযাত্রার আয়োজন। এই শোভাযাত্রায় ব্যবহৃত মূর্তি, মুখোশ কিংবা কুলো, পাখা, সরা তৈরিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাহায্য করেছেন ঢাকার চারুকলা ইনস্টিটিউটের বেশ কয়েকজন সাবেক শিক্ষার্থী। যখনই আমি কলকাতায় শুনলাম যে মঙ্গল শোভাযাত্রা হবে প্রথমবারের মতো, তখন আমি ছুটে এসেছিলাম এখানে যে কিভাবে হচ্ছে, কি উৎসবের আয়োজন করছে তারা একটু দেখি। তো কিভাবে যেন এই আয়োজনের সাথে জড়িয়ে গেলাম এক সময়। তো খুবই ভালো লেগেছে। কলকাতা মানুষের আবেগ, অনুভূতি, তাদের উৎসবের উদযাপন। পরে শিল্পী, লেখক, গবেষকদের অংশগ্রহণে বর্ষবরণের আলোচনা অনুষ্ঠিত হয়। আমি বাংলাদেশের মানুষ, আমার যে জিনিসটা আমি গত 6 বছরে এখানে পাইনি, সেটা পেয়ে খুব ভালো লাগছে। মধ্য কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস প্রাঙ্গণেও বরাবরের মতো বর্ষবরণ অনুষ্ঠান করে কলকাতার ভাষা ও চেতনা সমিতি। আর ব্যতিক্রমী আয়োজন করে আলোচনায় এসেছে কলকাতার একটি প্রথম সারি প্রকাশনা সংস্থাও। বাংলা বছরকে তারা বরণ করেছে প্রত্যেকের হাতে একটি করে গাছ উপহার দিয়ে। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। হৃদয়ের উষ্ণতায় বাংলা নববর্ষকে বরণ করে নিলেন যুক্তরাষ্ট্র প্রবাসীরা। বাঙালি জাতিসত্তার অমূল্য এ দিনটিকে বরণে আটলান্টিকের ওপারেও ঢাক ঢোলের উচ্ছ্বাসে আলপনা আর লাল সবুজের পতাকায় একাকার হয়েছে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা। ফুলের সুরভি মাখা বৈশাখের রঙে রঙিন হয়েছেন নিউ ইয়র্কের বাঙালিরা। যুক্তরাষ্ট্র থেকে টি.এম. মামুনের ছবি নিয়ে শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। হাজার বছরের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক ঐতিহ্যে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। শুক্রবার উৎসবের আমেজে নারী, পুরুষ, শিশু সহ সব বয়সী প্রবাসীদের আনন্দমুখর পদচারণায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস হয়ে ওঠে একখণ্ড বাংলাদেশ। ফুলের বাহার আর লাল সাদা রঙে ভেসে যায় পুরো এলাকা। শুভ নববর্ষ। আশা করি দেশবাসীর সবাই সুন্দর এবং খুব ভালো থাকবেন। জ্যাকসন হাইট, সেখানে আমরা বাঙালিরা আমরা আমাদের নিজের পরিচয় প্রেজেন্ট করতে পারতেছি। আর চেয়ে আসলে ভালো কিছু আমরা মনে করি না। সবচেয়ে যেটা ভালো লাগছে যে আমরা বাংলাদেশকে মিস করছি না। অনেক সাতসাগর 13 নদীর পাড়ে থেকেও মনে হচ্ছে যে আমরা বাংলাদেশই আছি। মাটির শানকিতে ভর্তা, ভাজি আর পান্তা ইলিশের পসরা সাজে দোকানে দোকানে। এবার প্রথম বাংলাদেশ সোসাইটি অব নিউ ইয়র্ক আয়োজন করে আনন্দ র্যালি ও বৈশাখী মেলা। উৎসবে অংশগ্রহণকারীদের কণ্ঠে ছিল দেশের জন্য শুভকামনা। অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে ওঠার স্বপ্নের কথা জানালেন প্রবাসীরা। আমেরিকার মতো একটা দেশে আমাদের এই বাংলা সমৃদ্ধি প্রকাশ পাচ্ছে। তো আমরা রিয়েলি হ্যাপি। এখানে বাংলাদেশের মানুষের জন্য শুভকামনা রইল অনেক। ধর্মনিরপেক্ষতা বাংলাদেশে থাকুক, জঙ্গিবাদ মুক্ত থাকুক, এইটাই আমাদের প্রত্যাশা। দুর্মুখদের মুখে কালি দিয়ে এই প্রবাসেও বাঙালি প্রমাণ করেছে ধর্মীয় সম্প্রীতি আর সৌহার্দ্যের সার্বজনীন উৎসব এই পহেলা বৈশাখ। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে মিল রেখে বাঙালির প্রাণের বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতির ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান বৈশাখী মেলার আয়োজন করে কাতার বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ ও বাংলাদেশ দূতাবাস। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বাংলা নতুন বর্ষবরণ উপলক্ষে শুক্রবার দোহায় বাংলাদেশ MHM স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালিতে যোগ দেন বিভিন্ন বয়সী মানুষ। দেশের পাশাপাশি কাতার প্রবাসী বাঙালিরাও এদিন নববর্ষ উদযাপনের উচ্ছ্বাসে মেতে ওঠেন। আমরা এই শুভ স্থানীয় সময় বিকেলে বেলুন উড়িয়ে বৈশাখী মেলার উদ্বোধন করেন কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ। তরুণ প্রজন্ম বাংলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে বাঙালি ভাইয়েরা ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং বাংলাদেশের মতো তারাও বৈশাখী এবার পালন করছেন। আমরা কাতারেও সব বাংলাদেশি ভাই বোনের একত্রিত হয়েছি। আমরা আশা করব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের তরুণ যারা প্রজন্ম আছে তারা বাংলাদেশের সংস্কৃতিকে জানবে এবং বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার চেষ্টা করবে। বর্ষবরণ উপলক্ষে আয়োজিত মেলায় দেশি খাবারের পসরা নিয়ে বসেন দোকানিরা। শত ব্যস্ততা কাটিয়ে এদিনের বৈশাখী আয়োজন উপভোগে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সবাই আজকে দেখতেছি অনেক স্টল আসছে, অনেক ছেলে মেয়েরা আসছে, প্রবাসী ফ্যামিলিরা আসছে, এখানে সবাই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। সত্যি আনন্দিত, সত্যি গর্বিত। আমরা এখানে এসেছি নববর্ষের মেলা দেখতে। আমরা দেখেছি এখানে প্রত্যেকটি দোকান, আমরা বহুত কিছু খেয়েছি, আমাকে এখানে বহুত মজা লেগেছে। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন পরিবেশনায় উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও স্থানীয় ব্যান্ড দল শ্রবণের কুশীলবরা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে বিপুল উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলার নতুন বছরকে বরণ করে নিয়েছে আরো বেশ কয়েকটি দেশের প্রবাসী বাঙালিরা। কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরী, ফ্রান্স থেকে লুৎফুর রহমান বাবু, ইতালি থেকে জুমানা মাহমুদ এবং সৌদি আরব থেকে আরিফুর রহমানের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বর্ষবরণ উপলক্ষে শুক্রবার কানাডার রাজধানী অটোয়ার বাংলাদেশ দূতাবাসে বৈশাখী মেলার আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশি ও নতুন প্রজন্মের মধ্যে বাঙালি সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই এ মেলার আয়োজন বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান। মেলায় সঙ্গীত, নৃত্য ও কবিতা পরিবেশনের পাশাপাশি নানা ধরনের দেশীয় খাবারের আয়োজন করা হয়। জরাজীর্ণতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে ফ্রান্সেও অনুষ্ঠিত হয়েছে বর্ষবরণ উৎসব। বাংলা নববর্ষকে স্বাগত জানাতে শুক্রবার প্যারিসের ঐতিহাসিক রিপাবলিকান চত্বরে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় স্বরলিপি শিল্পী গোষ্ঠী। মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বৈশাখী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বছরের প্রথম দিনটি উদযাপন করেন তারা। খুবই ভালো লাগছে, আমি বাংলাদেশকে মিস করছি না। এখানে এসে মনে হচ্ছে আমি ছোট্ট এক টুকরো বাংলাদেশ পেয়েছি। আমাদের যে জেনারেশন সবারই এখানে আসা উচিত এবং প্রোগ্রামে জয়েন করা উচিত, কারণ হচ্ছে বাচ্চাদের অনেক কিছুই শেখার আছে। বাংলা নতুন বছরকে বরণ করে নিয়েছে ইতালি প্রবাসী বাংলাদেশিরাও। রাজধানী রোমের বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় বৈশাখ উদযাপন পরিষদের আয়োজনে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়। এ সময় পান্তা ইলিশ দিয়ে সবাইকে আপ্যায়নের পাশাপাশি অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা। এছাড়াও বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলার আয়োজন করা হয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে। বাংলাদেশ দূতাবাসের সহায়তায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্যাডোর উদ্যোগে স্থানীয় কমিউনিটি চত্বরে এ মেলার আয়োজন করা হয়। মেলায় অর্ধশত স্টলে দেশীয় ঐতিহ্যবাহী খাবারের পসরা এক ভিন্ন মাত্রা যোগ করে। পরে বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রবাসী বাংলাদেশিরা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সম্পাদিত ভয়েস অব কালুরঘাট নামে একটি বইয়ের বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি বইটির মোড়ক উন্মোচন করেন। ভয়েস অব কালুরঘাট বইতে মূলত বাংলাদেশের রাজনীতিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা উল্লেখ করা হয়েছে। এছাড়া বইটিতে বিশ্বের বিভিন্ন দেশ ও সাবেক বিশ্ব নেতাদের চোখে তিনি কেমন ছিলেন তা তুলে ধরা হয়েছে। বইটি প্রকাশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সহ বর্তমান ও সাবেক ছাত্র নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে ধর্ম ব্যবসায়ীদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক বিএনপি। শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ইস্টার সানডে উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি বলেন, হেফাজতে ইসলামের সঙ্গে আওয়ামী লীগের কোনো চুক্তি বা সমঝোতা হয়নি। কওমি উচ্চশিক্ষার যে স্বীকৃতি, এই স্বীকৃতিটাকে কেউ কেউ গুলিয়ে ফেলেন
হেফাজতকে স্বীকৃতি দেওয়া সম্ভব। বাস্তবতা কিন্তু এটি নয়। হেফাজতের সাথে আমাদের কোনো চুক্তিও, আমরা দিয়েছি এটা স্বীকৃতি। বাংলাদেশে ধর্ম ব্যবসায়ীদের সবচেয়ে বড় পৃষ্ঠপোষক, বিশ্বস্ত পৃষ্ঠপোষকের নাম হচ্ছে বিএনপি। নেত্রকোনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতেই দলের দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে বেশ কয়েকজন আহত হন। শনিবার বেলা 11টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, জেলার মোহনগঞ্জ ও খালিয়াজুড়ির হাওর এলাকা পরিদর্শনের আগে জেলা কার্যালয়ে যান মির্জা ফখরুল। এ সময় তাকে ফুল দেয়া নিয়ে দুপক্ষের মধ্যে তর্ক হয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হলে কার্যালয় ত্যাগ করেন মির্জা ফখরুল। পরে মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি হাওড়াঞ্চল পরিদর্শন করেন মির্জা ফখরুল। এ সময় তিনি বলেন, সুষ্ঠু পরিবেশ থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বিএনপি। কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আমাদের লেখার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আমরা উপজেলা চেয়ারম্যান, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো সব কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। তাই বন্ধুগণ, আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে চাই। নির্বাচনে ইনশাআল্লাহ আমরা জয়ী হব। কাওমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ শুরুর লক্ষ্যে মাদ্রাসার অধ্যক্ষদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শোলাকিয়া ঈদগাহ এর ইমাম মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এবং A2I প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। এছাড়াও যুব উন্নয়ন অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা বোর্ডের প্রতিনিধিবৃন্দ এবং 150টি কাওমি মাদ্রাসার অধ্যক্ষগণ এই কর্মশালায় অংশ নেয়। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাসুদ রানা নামে এক শিশুকে খুঁটির সঙ্গে হাত পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ভুরুঙ্গামারীর পাইকের গাছা বাজারে এ ঘটনা ঘটে। স্বজনরা জানায়, পহেলা বৈশাখের দিন মাসুদ ও তার বন্ধুরা রং খেলতে গিয়ে বাজারের ডেকোরেটর ব্যবসায়ী আলম মিয়ার গায়ে রং লেগে যায়। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদকে দোকানের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারেন আলম ও তার সহযোগীরা। এ সময় ক্ষমা চাইলেও তার উপর নির্যাতন থামানো হয়নি বলে অভিযোগ করেন তারা। পরে ওই দিন রাতেই মাসুদের বাবা মফিজুল বাদী হয়ে ভুরুঙ্গামারী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আলম ও তার সহযোগী সহ 3 জনকে আসামি করা হয়েছে। এদিকে আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমি হচ্ছে রং দিচ্ছি, এই ছেলেটা আমাকে রাস্তায় আটকে আমাকে মারপিট করে। আলম আসে আমাকে বাম দিয়ে মারপিট করে। এই ব্যাপারে তার বাবার একটা লিখিত অভিযোগ পেয়ে আমরা থানায় একটা মামলা নিয়েছি। মামলাটি তদন্তাধীন আছে এবং যার নামে 3 জন আসামি, তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। বৈশাখী উৎসবে মেতেছে পুরো পার্বত্য অঞ্চল। এরই মধ্যে বান্দরবানের মারমা জনগোষ্ঠী উদযাপন করে সাংক্রাই। এরই অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হল জলকেলি বা পানি খেলা। তরুণ তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে স্বাগত জানায় নতুন বছরকে। সেই সঙ্গে পানি ছিটানোর মাধ্যমে পুরাতন বছরের যত ক্লান্তি অবসাদ মুছে দেওয়ারও উৎসব এই সাংগ্রাই। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বান্দরবান থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। সুরের তালে তালে পানি ছিটিয়ে একে অপরকে ঘায়েল করার চেষ্টা করছেন মারমা তরুণ তরুণীরা। পানি ছিটিয়ে প্রতিপক্ষকে কাবু করার এই খেলার নামেই জলকেলি। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে সাংগ্রাই উৎসব উপলক্ষে জলকেলিতে মেতেছে মারমা সম্প্রদায়। বিকেলে বান্দরবান শহরের রাজার মাঠে জলকেলি খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিশ্ব মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উসে সিং। প্রতি বছর আমরা সাংগ্রাই যে বাংলার অবসর, তেমনি আমরা অনেকগুলি ক্ষুদ্র জাতীয় আছে, প্রত্যেকেই নববর্ষ আছে। যেমন আছে মারমার মহাসাংগ্রাই। সাংগ্রাই এটা মিলন নয়, মহামিলন।
উৎসব যার যার আনন্দে ভাগে দেয় আমাদের সবার। আমরা প্রার্থনা করি এই আনন্দের সুখের সমৃদ্ধির জন্য সারা দেশে ছড়িয়ে পড়ে। বান্দরবনের বিভিন্ন অঞ্চল থেকে আসা 50টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয়। আমাদের ওখানে তো ইয়েটা নাই, চাকমাদের আর কি, আমরা তো চাকমা সম্প্রদায়ের মানমাদেরই হয় উৎসবটা, তাই দেখতে আসলাম, খুবই ভালো লাগছে। এইভাবে আমরা সকল ছেলে মেয়েরা মৈত্রী পানি বর্ষণের মাধ্যমে আমরা পুরানো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে আমরা বরণ করে নিই। ভালো লাগছে, অনেক আনন্দ করছি আমরা। বছরে একবারই আসে আমাদের এই দিনটি, তাই আমরা খুব মজার সাথে এই দিনটা উদযাপন করি। নতুন বছরকে বরণ করে নিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা প্রতি বছরই এই উৎসবে মেতে ওঠে। মহাসাংগ্রামী পোয়েট, যার বাংলা অর্থ দাঁড়ায় মহামিলন। বিগত বছরের যত ক্লান্তি অবসাদ ধুয়ে মুছে দেওয়ার পাশাপাশি নতুন বছরকে বরণ করে নেয় এই সাংগ্রাই উৎসবের মধ্য দিয়ে, যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলিত হয় এক মিলন মেলায়। বান্দরবনের রাজার মাঠ থেকে কমল দে, সময় সংবাদ। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকায় আসতে যাচ্ছে পরিবর্তন। নতুন করে যুক্ত হতে যাচ্ছেন 3 থেকে 4 জন ক্রিকেটার, আর বাদ পড়তে পারেন নাসির হোসেন, আরাফাত সানিদের মতো ক্রিকেটাররা। আর নতুন কাঠামোতে ক্রিকেটারদের বেতনের সঙ্গে ম্যাচ ফিও বাড়ছে বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। সবকিছু চূড়ান্ত, এখন শুধু অপেক্ষা বোর্ড সভায় অনুমোদনের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী 2 মাস পর পর বোর্ড সভা অনুষ্ঠিত হবার কথা থাকলেও এখন পর্যন্ত তার খুব কমই দেখা পাওয়া গেছে। বিসিবির পরিচালনা পর্ষদের সবশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল গেল বছরের নভেম্বরে। 5 মাস পার হয়ে গেলেও এখনো হয়নি কোনো সভা, আর তাই আটকে আছে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ। তারই একটি জাতীয় ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির বিষয়টি। মূলত প্রতি বছরের জানুয়ারি থেকে 1 বছরের জন্য দেশের শীর্ষ ও অপরিহার্য ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিভুক্ত করে ক্রিকেট বোর্ড। কিন্তু এবছরের প্রায় 4 মাস পার হলেও এখনো জানা যায়নি নতুন চুক্তিতে কারা আসছেন। তবে তালিকা প্রায় চূড়ান্ত করেছে নির্বাচক প্যানেল, এখন অপেক্ষা শুধু অনুমোদনের। একটা লিস্ট দিয়েছে, সেটা আমরা নর্মালি ওটা তো বোর্ড মিটিং এ আমাদের পাস হয় আর কি, অ্যাপ্রুভ হয়। তো আমরা বোর্ড মিটিং এর জন্য ওয়েট করছি, বোর্ড মিটিং হলে ওইটা অ্যাপ্রুভ হয়ে যাবে। গেল বছর মোট 15 ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে এনেছিল বিসিবি। চলতি বছরে টাইগারদের ব্যস্ত সূচি থাকায় এবার সংখ্যাটা বাড়তে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এছাড়া চুক্তিভুক্ত খেলোয়াড়দের তালিকাতেও আসছে পরিবর্তন। অনেকটা অনুমিতভাবেই বাদ পড়ছেন নাসির হোসেন, আরাফাত সানি এবং আলামিন হোসেন, আর নতুনভাবে সংযুক্ত হচ্ছেন তাসকিন, মিরাজ ও মোসাদ্দেক। 2-3 জন আসলে আপনার 2-3 জন বাদ যাবে, তো সেখানে আপনার কিছু পরিবর্তনটা আসবে, হয়তো 2-3 জনের ব্যাপারে এই জিনিসটা হচ্ছে আর কি। কদিন আগে জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ক্রিকেটারদের বেতন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করতে অনুরোধ করেছিলেন বোর্ডের কাছে। সবশেষ ক্রিকেটারদের বেতন বেড়েছিল 25%। এবার পরিমাণ নিশ্চিত না করলেও বেতন বাড়ার বিষয়টি জানিয়েছেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। শুধু যারা ন্যাশনাল টিম খেলছে তাদের কথা চিন্তা করলে তো হবে না, এবং এর সাথে যারা বাংলাদেশ টিমে খেলছে, আমরা আপনার প্রায় 80 থেকে 90টা প্লেয়ারকে আমরা মাসিক স্যালারি দিয়ে আসছি। তো সবকিছু চিন্তা করে প্লেয়ারদের যেটা বেনিফিটেড হবে সেটাই করব। চেষ্টা করছি যে ওদের বেতন প্লাস ম্যাচ ফি বাড়াবার। শুধু ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি না, আরো অনেক সিদ্ধান্তই জানা যাবে পরিচালনা পর্ষদের পরবর্তী সভায়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। রাজধানীতে সিটিং সার্ভিস বন্ধের কথা থাকলেও মানেনি গণপরিবহনগুলো। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, রোববার থেকে কার্যকরের নির্দেশ বিআরটিএর। বিচার বিভাগ ও নির্বাহী বিভাগের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির চেষ্টা চলছে প্রধান বিচারপতির এমন বক্তব্য নাকচ প্রধানমন্ত্রীর। বললেন, উভয় বিভাগের মধ্যে সুসম্পর্ক থাকা জরুরি। নিমতলী ট্র্যাজেডির পরেও সরানো যায়নি পুরান ঢাকার অলিগলিতে গড়ে ওঠা কেমিক্যাল গোডাউন। দাহ্য পদার্থ গুদামজাতের ক্ষেত্রে মানা হয় না কোনো নিয়ম। বৈশাখী উপলক্ষে বান্দরবানে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী জলকেলি উৎসব। অংশ নিল শত শত তরুণ তরুণী। নানা আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশে বাংলা নববর্ষ বরণ। প্রাণের উৎসবে মাতল প্রবাসী বাঙালিরা। কলকাতায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা।
এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।